আই শ্যাল রাইট এ পোয়েম মানে আমি একটি কবিতা লিখবো, আই উইল রাইট এ পোয়েম মানে আমি একটি কবিতা লিখবই। এখানে আমি জোর দেওয়ার জন্য ব্যবহার করতেছি, ঠিক আছে। কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে। ব্রিটিশরা এটা এই স্টাইলটা ফলো করে, ব্রিটিশরা এই স্টাইলটা ফলো করে। তখন ওই যে আমেরিকানরা বললো যে এই স্টাইলটা একটু জটিল। কারণ কি, আবার যখন ইউ দিয়ে বলবো তুমি একটি কবিতা লিখবেই, তাহলে হবে ইউ উইল রাইট এ পোয়েম। আবার যখন বলবো তুমি একটি কবিতা লিখবেই, তখন আবার কিন্তু আবার ইউ এর সাথে চলে আসবে শ্যাল। এটা জটিল হয়ে যাচ্ছে জিনিসটা। ধরুন যখন জোর দেওয়ার জন্য তখন ইউ এর সাথে শ্যাল ব্যবহার করতে হচ্ছে, আই এর সাথে জোর দেওয়ার জন্য উইল ব্যবহার করতেছি, আবার ইউ এর সাথে শ্যাল ব্যবহার করতেছি জোর দেওয়ার জন্য। তখন এই পদ্ধতিগুলো আমেরিকানরা চেঞ্জ করলো, না বাবা আমরা এই স্টাইলটা ফলো করব না। তখন ওরা যেটা চিন্তা করলো যে আমরা আই শ্যাল রাইট এ পোয়েম এটা ব্যবহার করবো না, শ্যালটা ওরা ফেলে দিল, শ্যালটা ওরা কেটে দিল, যে আই শ্যাল রাইট এ পোয়েম এটা আমরা ব্যবহার করব না, আমরা করব আই উইল রাইট এ পোয়েম। তখন ব্রিটিশরা বললো ঠিক আছে বাবা তোমরা তো ফেলে দিলা, তো এখন জোর দিবা কেমনে? তখন ওরা জোর দেওয়ার জন্য আনলো মাস্ট, I must write a poem, I must write a poem, ঠিক আছে। তার মানে এখন বর্তমানে আমরা শ্যালের ব্যবহারটা, বিশেষ করে আমরা বাঙালিরা এখন শ্যালের ব্যবহারটা করি না, তবে ব্রিটিশটা এখনো করে শ্যালের ব্যবহার, ঠিক আছে। আই উইল রাইট এ পোয়েম অথবা এবং আই মাস্ট রাইট এ পোয়েম। আর বিশেষ করে যারা মুভি দেখেন তারা দেখবেন যে ব্রিটিশ মুভিতে ওরা শ্যাল ব্যবহার করছে। এখন আমাদের উদ্দেশ্য ছিল মডাল। এখানে খেয়াল করেন, এখানে শ্যাল ও মডাল, হুইল ও মডাল, মাস্ট ও মডাল। দেখেন আমরা কিন্তু এক ঢিলে 3 পাখি মারলাম, এই তিনটাই কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। দেখতে পাচ্ছেন, বুঝছেন? শ্যাল, উইল, মাস্ট এই তিনটাই মডাল অক্সিলারি মানে মডালস। দেখেন আমাদের বইতে কিন্তু শ্যাল উইল নাই, কিন্তু মাস্ট কিন্তু আছে। দেখেন 93 পেজে দেখেন মাস্ট কিন্তু আছে, মাস্টের ব্যবহার আছে, দেখেছেন? জি স্যার। ওকে, পরে দেখেন এটা দেই, এটা ধরেন হি ক্যান সিং, এর অর্থ হচ্ছে সে গান গাইতে পারে, তাই না? ক্যানের পাস্ট টেন্স হচ্ছে, ক্যানের পাস্ট টেন্স কি বলেন তো? কুড স্যার। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। এখন যদি আমি লিখি হি কুড সিং, এর অর্থ কি দাঁড়ায়? সে গান গাইতে সে গান গাইতে পারতো, সে গান গাইতে পারতো। ক্যান মানে হচ্ছে পারা, আর কুড মানে হচ্ছে পারতো, ঠিক আছে। হি ক্যান সিং সে গান গাইতে পারে, আর হি কুড সিং সে গান গাইতে পারতো। শুভ খুব সাউন্ড করে কিন্তু, ঠিক আছে। এরপর দেখেন এখানে ক্যান এটাও মডাল, এই কুডও মডাল। দেখেন আপনাদের বইতে কিন্তু ক্যান কুড দুটোই আছে, খেয়াল করেছেন? এখন যদি এটাকে নেগেটিভ যদি করতেন তাহলে কি হতো? হি ক্যান নট কিন্তু একসাথে, ক্যান নট সিং। আর এখানে হতো হি কুড নট সিং, সময় বলার সময় কিন্তু আলাদা হয়ে যেত, কুড নট এন্ড কুড নট। দেখছেন কুড নট সিং কিন্তু আলাদা, ক্যান নট সিং সে গান গাইতে পারে না, হি কুড নট সিং। এখানে ক্যান নট কিন্তু একসাথে হয়েছে, দেখছেন ক্যান নট একসাথে, কিন্তু কুড নট কিন্তু আলাদা, একদম সেপারেট হয়েছে। কিন্তু এখানে ধরেন আপনারা যদি নেগেটিভ, যেমন আই শ্যাল নট যদি বলেন আলাদা হবে, শুধু ক্যান নট চলে আসলে একসাথে হবে, ক্যানের সাথে
বলেন কি বলতেছেন, ক্যানের সাথে কি সমস্যা? মানে কেন ক্যানের সাথে মানে একসাথে হলো আর মানে কুডের সাথে একসাথে হলো না এইটাই। ওটা এই নিয়মটা তো আমি বানাই নাই, এই জন্য আমি বলতে পারবো না। এটা আমি বলতে পারবো না, এটা ব্রিটিশদের গিয়ে বলতে হবে যে তোমরা এটা কেন, এই নিয়মটা কেন বানাইছো। আচ্ছা স্যার। ঠিক আছে, কিন্তু আপনি যদি ক্যান নট আলাদা লেখেন ওটা ভুল হবে। কারণ খেয়াল করেন, আমি যখন আপনার যখন ক্যানটা আলাদা করে দিতেছেন, ধরেন এই যে ক্যান নটটা যখন আলাদা করে দিবেন, নিচে লাল নীল দাগ পড়ে গেছে, দেখছেন একটা দাগ পড়ে গেছে, খেয়াল করছেন? ফুড নটে কিন্তু আমি আলাদা করছি, কোন দাগ পড়ে নাই, কিন্তু ক্যান নটে একটা দাগ পড়ে গেছে নীল দাগ। তার মানে কি আপনার এটা ভুল হচ্ছে, তার মানে আপনাকে এটা লাগাই দিতে হবে, নাহলে এরপর দাগ চলে যাবে। আই মাস্ট রাইট এ পোয়েম, এখানেও যে মাস্টের সাথে মাস্ট নট বলতে পারেন। ঠিক আছে, আমি অবশ্যই চিঠি লিখবো না, শান্ত আমরা এইভাবে বলি না, এমনি জাস্ট আপনি নেগেটিভ করলে করতে পারেন। ঠিক আছে, কিন্তু এই ক্যান নটটা কিন্তু এক্সেপশনাল, এই জন্য এটা বারবার আমি বলি, এটা কিন্তু ভুল করা যাবে না। রাইটিং এটা ভুল করা যাবে না, ক্যান নট, নট চলে আসলে একসাথে হবে, আলাদা করা যাবে না, যাবে না, যাবে না। অন্যগুলো আলাদা করতে হবে, বাট ক্যান নট আলাদা করতে পারবেন না। আচ্ছা, এখন যদি ধরেন যেমন আমরা তো ক্যানের পাস্ট টেন্স দিয়েছি কুড, ধরেন এভাবে যদি আমরা বলি এখন দেখেন, একটু আগে যেমন বললাম না যে ক্যানের পাস্ট টেন্স কুড, বাট এখানে যখন প্রশ্ন করতে যাই, প্রশ্ন করতে গেলে এটা কিন্তু পাস্ট টেন্সের মতো আচরণ করে না। বলছে কি কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি, তুমি কি দয়া করে আমাকে কিছু টাকা দিতে পারবে। কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি মানে আপনি একজনকে অনুরোধ করতেছেন, অনুরোধ করার সময় ক্যানটা কুড হয়ে গেছে, পাস্ট টেন্স হয়ে গেলেও এটা কিন্তু পাস্ট টেন্সের মতো আচরণ কিন্তু করবে না। আপনি রিকোয়েস্ট করতেছেন কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দিতে পারো। আর কুডের জায়গায় যদি আপনি ক্যান ইউজ করেন, ক্যান ইউ গিভ মি সাম মানি, এটা আপনি বন্ধু বান্ধবের কাছে যদি টাকা চান সেটা আপনি চাইতে পারেন, দোস্ত টাকা ধার দে, আমার লাগবো, আজকে রিক্সা ভাড়া আনি নাই, অথবা আপনার রিক্সা ভাড়া আপনি শেষ হয়ে গেছে, আজকে টাকা শেষ হয়ে গেছে, আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে শান্ত, আমরা অত অত রিকোয়েস্ট হয়তো করি না, ঠিক আছে। বাট যখন আমরা একটু একটু বড় মানুষ বা আপনার একটা অনেক বড় একটা সংকটের মুখে পড়ে গেছেন, তখন যখন আপনি একটু অন্যরকম একটু রিকোয়েস্ট করে বা একটু অমায়িক ভাবে যদি কারো কাছে টাকা চান, তাহলে এভাবে বলবেন কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি, আপনি কি আমাকে দয়া করে কিছু টাকা দিতে পারেন, একটু রিকোয়েস্ট করে। সেক্ষেত্রে আপনারা এই কুডের ব্যবহারটা করবেন, ঠিক আছে। কিন্তু কুড কিন্তু এটা পাস্ট টেন্সের মতো আচরণ করবে না। আচ্ছা, এবার আসেন ধরেন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, যেমন একটু আগে বললাম ক্যান হচ্ছে মডেল, এখানেও কিন্তু এই কুড কিন্তু মডেল, কেন মডেল, কুডো মডেল, আপনাদের বইতে দেখেন কুডো কিন্তু মডেল হিসেবে আছে। এখন দেখো যদি বলি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এখন যদি বলা হয় আমি এটা করতে পারবো, অথবা আই ক্যান ডু ইট না, ধরেন এইভাবে যদি বলি রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখতে পারি। এখন যদি বলি আমি একটি চিঠি লিখতে পারবো, সেক্ষেত্রে কি বলবেন? I could write a letter. I Write a letter. I will be able to কি বললেন? জি স্যার। will be able, আচ্ছা কে জন্য, আচ্ছা মেহেদি হাসান, হ্যাঁ রাইট, আপনারটা হয়েছে, এটা হবে হচ্ছে I will be able to, able to write a letter। এখানে খেয়াল করেন will be able to, এই পুরো সেন্টেন্সটায় ধরেন আমি আন্ডারলাইন করলাম, এই এটার মধ্যে শুধু এই উইলটা কিন্তু মডেল, উইল বি এবল টুর মধ্যে শুধু উইলটা মডেল, ঠিক আছে। উইল বি এবল টু কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু মডেল না, শুধু মডেল শুধু উইলটা।
এটা হচ্ছে টেকনিক্যাল ব্যবহার। আমি চিঠি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট আ লেটার। ঠিক আছে, এখন মনে করেন আপনারা মুভি দেখেন, কে কে হাত তুলেন তো। একটু সিনেমা টিনেমা দেখার অভ্যাস আছে? আচ্ছা, মেহেদী হাসান একজনই, আর কারো নাই অভ্যাস? আর সিনেমা কেউ দেখেন না? ইংলিশ মুভি দেখেন না কেউ? না স্যার। অভ্যেস বলতে খুব বেশি দেখা হয় না স্যার, মাঝে আচ্ছা মাঝে। আচ্ছা আচ্ছা, যতটুকু দেখেন, আপনারা তো সাবটাইটেল দেখেন অনেক সময়, মুভি নিচে সাবটাইটেলও থাকে। কখনো আই উইল বি এবল টু এই ধরনের সেন্টেন্সের ব্যবহার বা এই ধরনের ফ্রেজের ব্যবহার কি পেয়েছেন? না স্যার। ওরা কিন্তু শর্ট, ইংরেজি কিন্তু শর্ট করে ফেলে। তার মানে জি। এটার ব্যবহার কিন্তু স্পোকেন ইংলিশে ওইভাবে পাওয়া যায় না। আই ক্যান রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখতে পারি। আর আই উইল বি এবল টু রাইট আ লেটার, এটা কিন্তু বড় একটা কথা হয়ে যাচ্ছে, মানে একটা বড় সেন্টেন্স হয়ে যাচ্ছে। আর ইংলিশটা যারা ব্রিটিশ আমেরিকান, ওরা কিন্তু কথা যত সম্ভব ছোট করে, এজন্য এত বড় সেন্টেন্স কিন্তু ওরা বলবে না। এটা তো আমরা বাঙালিরা বলবো, বাট ওরা কিন্তু বলবে না। আপনারা বিভিন্ন মুভিতে দেখবেন, ধরেন এখানে ধরেন আই ক্যান মানে আমি হচ্ছে পারি, আর আই ক্যান নট আমি পারি না, অথবা এটাকে সংক্ষেপে বলি আই কান্ট। এটাকে সংক্ষেপে বলা হয় আই কান্ট। ঠিক আছে, ধরেন একটা মুভি সিনে আপনাদেরকে বলি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, আশেপাশে একটু মনোযোগ দিয়েন না, ঠিক আছে? আপনাদের ফ্যামিলি থেকে একটু আমার দিকে শুনেন, একটু মনোযোগ দেন। ধরেন দুজন বন্ধু পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে, তাদের পিছনে শত্রুরা ধাওয়া করছে, হয়তো তীর ছুঁড়ে মারছে, বলম ছুঁড়ে মারছে। তারপর ওরা দৌড়াতে দৌড়াতে একজন বন্ধু মনে করেন পাহাড় সামনে একটা পাহাড় পড়ে গেছে, একজন একটা দড়ি মেরে একটা দড়ি দিয়ে হয়তো পাহাড়ে উঠছে। তো দুই বন্ধুর মধ্যে একজন আগে উঠে গেছে, তো সে একটু শক্তিশালী, সেদিকে আগে উঠে গেছে। আর দ্বিতীয় যে বন্ধু, তার একটু উঠতে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। আর ওদিকে শত্রুরা দূরে থেকে তীর মারছে, তীর বল্লম মারছে, ঠিক আছে, একটু দূরে ওদেরকে ধাওয়া করছে। উপরের বন্ধুটা নিচের বন্ধুকে বলতেছে, হে হারি 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 আপ হারি হারি, মানে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, মানে ও বলতেছে যে তুমি তাড়াতাড়ি করো। আর সেকেন্ড যে বন্ধুটা, সে একটু দুর্বল, তো ওর মতো অত শক্তিশালী, সে অত দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে। তখন সে বলতেছে আই কান্ট। কি বললো? আই কান্ট। আই কান্ট মানে কি? আমি পারি না। আমি পারি না। আমি পারি না, বাট এই সিচুয়েশনে তো সে বলতেছে না আমি পারি না, সে বলতেছে আমি পারতেছি না। কি বলছে? আমি পারছি না। ঠিক আছে, এটা অর্থ কিন্তু আমি পারি বোঝাচ্ছে না। আই ক্যান নট মানে আমি পারি না বোঝায় না। আই ক্যান নট মানে বোঝাচ্ছে, বা আই কান্ট মানে বোঝাচ্ছে আমি পারছি না, মানে কন্টিনিউয়াস টেন্স বলছে। আই ক্যান নট দিয়ে তারা সে কন্টিনিউয়াস প্রকাশ করছে, আই কান্ট মানে আমি পারছি না, আমি পারছি না। ওরা কিন্তু বলতেছে না আই এম নট বিং এবল টু ডু, এইভাবে বলতেছে না। আই এম নট বিং এবল টু বলতেছে না, বলতেছে আই কান্ট। খুব ছোট ভাই বলতেছে আই কান্ট। আবার একটা মুভি দেখছেন, দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, এই মুভিটা দেখছেন না মেহেদী হাসান সাহেব? না স্যার, দেখা ওটা হয়নি। চার ভাই বোন থাকে, তারপর একটা হোয়াইট উইচ থাকে, তারপর লায়ন থাকে, যুদ্ধ আসলান। পরে শেষের দিকে ওই আসলানকে ওই লায়ন ইয়া দিয়ে মেরে ফেলে, স্পিয়ার দিয়ে মেরে ফেলে, মানে একটা রাউন্ড টেবিলের উপরে। এরকম কোন সিন মনে পড়ে কিনা? চার ভাই বোন দেখে থাকে, গেছি। ব্রিটিশ। আচ্ছা, একটা বরফের রাজ্যে যুদ্ধ হয়, পরে ওখানে সামার চলে আসে, পরে একটা যুদ্ধ হয়, বড় যুদ্ধ হয়। তো যাই হোক, ওইখানে মুভিতে এক সিনে যারা ভালো পক্ষ আর কি, প্রোটাগনিস্ট যারা, তাদের মধ্যে যে আসলান ছিল, তো আসলানকে তো হোয়াইট উইচ যে থাকে সে মেরে ফেলে, নার্নিয়ার, সে রানী আর কি ওখানকার। তো মেরে ফেলার পরে, তো এখন পরের দিন সকালে হচ্ছে যুদ্ধ, ওদের প্রধান যে সেনাপতি আসলান, সেই তো মারা গেল। তো চার ভাই বোনের মধ্যে যে বিশেষ করে যে ছোট ভাই যায়, তার নাম ছিল এডমন্ড। এডমন্ড তখন বড় ভাইকে বলে, তো আসলান তো নাই, মারা গেছে, তো এখন কালকে তো যুদ্ধ, তো আমাদের তো নেতৃত্ব দিতে হবে যুদ্ধের। তখন সে তার ভাইকে অফার করে, ইউ হ্যাভ টু লিড আস, তোমাকে এখন নেতৃত্ব দিতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু লিড আস নাও, অথবা ইউ হ্যাভ টু লিড আস পিটার, ইউ হ্যাভ টু লিড আস। তখন তখন সে জবাই বলে আই কান্ট। কি বলে?
আই খান্ট, কারণ সে কিন্তু আসলানের মতো বড় যোদ্ধাও না আর অভিজ্ঞ যোদ্ধাও ছিল, সে ছিল না। ঠিক আছে, সে উত্তরে বলে আই খান্ট। আই খান্ট মানে কি? আমি পারবো না। বলেন তো এখানে আই খান্ট মানে কি হচ্ছে? আমি এখানে বলছি আমি পারবো না। পারবো না। পারছি না, আমি বলেন পারছি না, আই খান্ট মানে আমি আমি পারি না, পারছি বুঝাচ্ছে না। না। আই খান্ট আমি পারছি না স্যার। আই খান্ট পারতেছি বুঝাচ্ছে না, আমি পারবো না। ওকে স্যার। মিউট করেন, মিউট করেন সব, মিউট 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 সব মিউট। তার মানে আই ক্যান নট মানে, বা আই ক্যান নট মানে আমি পারি না, আবার আবার এই আই ক্যান নট মানে আমি পারছি না বা আমি পারতেছি না, আবার আই ক্যান নট মানে আমি পারবো না। তিন ভাবেই বলতে পারতেছেন। তার মানে কি, ওরা এক দিলে তিন পাখি মারতেছে। আই ক্যান আমি পারি, আই ক্যান মানে আমি পারতেছি, আই ক্যান মানে আমি পারবো। আবার আই ক্যান নট বা আই কান্ট মানে আমি পারি না, আই কান্ট নট কান্ট মানে আমি পারতেছি না বা আমি পারছি না, আবার আই ক্যান নট মানে আমি পারবো না। তার মানে কি, এক দিলে ওরা তিন পাখি মারতেছে। খেয়াল করছেন? কিন্তু লেখার সময় এইভাবে লেখা যাবে না। লেখার সময় ক্যান মানে পারা, ক্যান নট মানে পারি না, এই পারবো না পারতেছি না এটা বলা যাবে না। তখন আপনার উইল বি এবল টু অথবা উইল নট বি এবল টু ব্যবহার করবেন। বাট স্পোকেন ইংলিশে আপনারা এটা বলতে পারবেন, আই ক্যান মানে আমি পারি, আই ক্যান মানে আমি পারতেছি, আই ক্যান মানে আমি পারবো। আবার আই ক্যান নট মানে আমি পারি না, আই ক্যান নট মানে আমি পারছি না, আই ক্যান নট মানে আমি পারবো না। শুধু স্পোকেন এ বলতে পারবেন, রাইটিং এ না। রাইটিং এ শুধু আই ক্যান বলতে পারেন, আই ক্যান নট বলতে পারেন, পারি না বুঝাইতে। বুঝতে পারছেন? ওকে, আমরা পরেরটা যাই। ধরেন দে উইল লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখবে। এটা তো আপনারা জানেন ফিউচার ইনডিফিনিট টেন্সের এটা মডেল। ঠিক আছে, দে উইল লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখবে। এখন উইল এর পাস্ট টেন্স কি? স্যার অন ঠিক আছে, এখন যদি আমরা এটাকেই বলি, এটাই যদি আমরা আবার লিখি, ধরেন দে উড লার্ন ইংলিশ মানে হচ্ছে তারা ইংরেজি শিখতো। দে উইল লার্ন ইংলিশ মানে তারা ইংরেজি শিখবে, আর দে উড লার্ন ইংলিশ মানে তারা ইংরেজি শিখতো। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট টেন্স। তারা শিখবে, শিখতো, তারা ইংরেজি শিখবে, তারা ইংরেজি শিখতো। উড, ঠিক আছে, এটা অতীত। এই দুটোই হচ্ছে মডেল। কিন্তু যখন এটা প্রশ্ন আকারে চলে যাবে, would you like to have tea? এখন আপনি যখন কাউকে বিনয়ের সাথে প্রশ্ন করতেছেন, এটা এই যে would you like to have tea, এটার অর্থ কি কে বলতে পারেন, বলেন তো? তুমি কি চা পান করবেন? আপনি কি চা পান করবেন বা আপনি কি চা পান করতে চান, এরকম বোঝাচ্ছে। রাইট, এখানে কিন্তু পাস্ট টেন্সের মতো আচরণ করতেছে না। দে উইল লার্ন ইংলিশ মানে তারা ইংরেজি শিখবে, আবার দে উড লার্ন ইংলিশ মানে তারা ইংরেজি শিখতো। বাট যখন আপনি এটাকে প্রশ্ন আকারে নিয়ে যাচ্ছেন, প্রশ্ন করতেছেন, তখন এটা কিন্তু পাস্ট টেন্সের মতো আচরণ করবে না। এটা তখন এই যে পোলাইট, খুব একরকম বলতে পারেন খুব ভদ্রভাবে কাউকে প্রশ্ন করতেছেন, অফার করতেছেন, ভাই আপনি কি চা খাবেন, ভাই আপনি কি চা খেতে চান। দেখবেন এটা কিন্তু অনেকটা হিন্দি টোনের সাথে মিলে যায়, কারণ হিন্দি ভাষার সাথে কিন্তু ইংলিশের একটা ভালো মিল আছে। যেমন দেখবেন আই এম আ বয় মানে আমি বালক, আমি হই বালক, এটা কিন্তু আমরা বলি না। ঠিক আছে, হিন্দিতে কিন্তু আবার বলা হয় मैं लड़का हूं, आई एम अ बॉय मैं लड़का हूं, যে এম হু। আবার मैं लड़की हूं, आई एम अ गर्ल मैं लड़की हूं, ওই যে হু। কিন্তু আমি হই একজন বালক, এটা কিন্তু আমরা বাংলায় বলি না, আমরা বলি আমি বালক, ওই হুটা হইটা বাদ দিয়ে দেই, কিন্তু হিন্দিতে হুটা থাকে। ঠিক একই ভাবে আপনি যখন আমরা বাংলায় যেমন বলতেছি উড ইউ লাইক টু হ্যাভ টি, আপনি কি চা খাবেন বা আপনি চা খেতে চান, আর হিন্দিতে যদি এটা ট্রান্সলেট করেন, এটা কে বলতে পারেন? আপনাদের মধ্যে হিন্দি সিরিয়াল দেখে কে, বলেন তো, হাত তুলেন তো। এটা প্রচুর হিন্দি সিরিয়াল দেখেন,
জাহিদ হাসান দেখেন, পান না? জি স্যার। হিন্দি স্টাইলে বলেন তো এটা কি হবে হিন্দিতে? হিন্দিতে অনুবাদ করেন, ইংলিশ টু হিন্দি। স্যার এখন পারতেছি না। ওই না পারলে ওই আর টিভি দেখে না, এখন তো টিভি বাদ, সিরিয়াল দেখা বন্ধ, হিন্দি শিখতে পারেন সিরিয়াল দেখা। জাহিদ হাসান বলেন, আজকে থেকে সিরিয়াল দেখা বন্ধ, বাদ। জাহিদ হাসান বলেন, হিন্দিতে বলেন। आप आप क्या चाय पान करना चाहता हो? জি না। क्या आप चा पीना पसंद करेंगे? কি হবে? क्या आप चा पीना पसंद करेंगे? এই যে পছন্দ করেনগে, যে লাইক টু কথাটা কিন্তু আছে, দেখছেন? হিন্দির সাথে কিন্তু ইংলিশের একটা মিল আছে, বাট বাংলার সাথে কিন্তু ওইভাবে অত মিল পাওয়া যায় না। ঠিক আছে, এটা বলবেন क्या आप चा पीना पसंद करेंगे, ঠিক এটা বলবে না? জি এটাই স্যার। বলবে। তো যাই হোক, আপনারা এরপরে চাইলে এটিএমস এর ইংলিশ কোর্স করার পরে কেউ যদি হিন্দি শিখতে চান আমার কাছে করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু বেশি নিব না, 3 মাসের কোর্স 30,000 টাকা। ঠিক আছে স্যার আর 30,000 টাকা দিয়ে হিন্দি শিক্ষা কি করবে, কাজে লাগবো? ওই হিন্দি সিরিয়াল দেখবেন, হিন্দি বুঝবেন, হিন্দি তো পারেন না, আমার কাছে হিন্দি শিখবেন। আপনার স্টুডেন্ট দেখে ডিসকাউন্ট রাখছি, নাহলে আরো বেশি নিতাম। স্যার বেশি কত নিতেন? হ্যাঁ স্যার বেশি হইলে কত নিতেন? 90,000। স্যার আপনি কোথা থেকে শিখছেন? স্যার আপনার হ্যাঁ ছাত্রদের জন্য শুধু সব আপনি সংখ্যার কোথা আগে থেকে শিখছেন? শুধু 3টা উঠায় দিবেন আর 9টা উঠায় দিবেন। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, আগে কোর্স চালু করি আর কি। ঠিক আছে, এখন আপাতত ইংরেজি শিখেন। আচ্ছা লাস্ট কোনটা করলাম আমরা? উড দিয়ে করলাম। উডের পরে দেখা যায় আচ্ছা শুড দিয়ে করা যায় না? শুড, আচ্ছা দেখেন শুড দিয়ে করি। কারণ আই শ্যাল স্লিপ, ঠিক আছে, আই শ্যাল স্লিপ। এখন যদি বলি শ্যালের পাস্ট টেন্স কি? মিউট করেন, মিউট করেন, মিউট করেন, মিউট। শ্যালের পাস্ট টেন্স শুড, কিন্তু এখানে যখন আমরা এই শুডটা ব্যবহার করবো তো এটা কিন্তু পাস্ট টেন্সের মতো হবে না, এটা হয়ে যাচ্ছে আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আই শ্যাল স্লিপ, আমি ঘুমাবো। আই শুড স্লিপ মানে আমি ঘুমাইতাম বোঝাচ্ছে না, বলছে আমার ঘুমানো উচিত। আবার যদি বলি আই শুড হ্যাভ, সেমি মডেল হিসাবে আই শুড হ্যাভ স্লেপ্ট মানে হচ্ছে আমার ঘুমানো উচিত ছিল, এটা হচ্ছে সেমি মডেল বলে এটাকে। ঠিক আছে, আই শ্যাল স্লিপ, আই শুড হ্যাভ স্লেপ্ট। ঠিক আছে, আমি ঘুমাবো, আমার ঘুমানো উচিত, আমার ঘুমানো উচিত ছিল। ঠিক আছে, এরপরে আমরা যাই, উত্তর করলাম, ইউজ টু করি নাই না? আচ্ছা কারণ দে ইউজ টু প্লে ফুটবল, আরেকটা হচ্ছে দে আর ইউজ টু প্লেইং ফুটবল। আচ্ছা
দুটার মধ্যে পার্থক্য কে বলতে পারবে? দে ইউজ টু প্লে ফুটবল আর দে আর ইউজ টু প্লেইং ফুটবল, এটার মধ্যে পার্থক্য কি? এখানে কিন্তু আবার আইএনজি যুক্ত হবে আই ইউজ টুর পরে। স্যার প্রথম ইউজ টু হচ্ছে মেন ভার্ব আর 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 ইউজ টু হচ্ছে মডেল। জি না, অর্থ কি? দুটার অর্থ কি? স্যার তারা ফুটবল খেলায় অভ্যস্ত ছিল বা ছিলেন, প্রথমটা। হ্যাঁ, পরেরটা? আর পরেরটা হলো আমরা ফুটবল খেলায় অভ্যস্ত। আচ্ছা, প্রথমটা হচ্ছে অভ্যস্ত ছিল, ব্যাপারটা এভাবে বলবো না, আমরা বলবো তারা ফুটবল খেলতো। অভ্যস্ত কথাটা আনবই না। দে ইউজ টু প্লে ফুটবল মানে তারা ফুটবল খেলতো, অভ্যস্ত না। কিন্তু দে আর ইউজ টু প্লেইং ফুটবল মানে তারা ফুটবল খেলায় অভ্যস্ত। এখন দুইটার মধ্যে মডাল কোনটা? যে কোনো একটা মডাল, ইউজ টু মডাল নাকি আর ইউজ টু মডাল, কোনটা মডাল? স্যার প্রথমটা মডেল। রাইট, প্রথম এটা মডাল, এটা কিন্তু মডাল না, এটা কিন্তু ফ্রেজ। এটাকে বলে বি ইউজ টু ভার্ব বলে, ঠিক আছে? বি ইউজ টু। সেকেন্ডটা মডাল না, উপরেরটা কিন্তু মডাল, ইউজ টুটা মডাল, কিন্তু আর ইউজ টু এটা কিন্তু মডাল না। প্রথমটার অর্থ হচ্ছে তারা ফুটবল খেলতো, আর পরেরটা হচ্ছে তারা ফুটবল খেলায় অভ্যস্ত, তার মানে তারা এখনো অভ্যস্ত। আর প্রথমটা হচ্ছে অতীতের অভ্যাস, এটা হচ্ছে দে ইউজ টু প্লে ফুটবল, এটা তাদের অতীতের একটা অভ্যাস ছিল। আর এটাতে আর বর্তমান আর দে আর ইউজ টু প্লেইং ফুটবল হচ্ছে তারা এখনো, এটা বর্তমানের অভ্যাস, মানে তারা এখনো ফুটবল খেলে। দে আর ইউজ টু প্লেইং ফুটবল মানে তারা এখনো ফুটবল খেলে, ঠিক আছে? তারা ফুটবল খেলে অভ্যস্ত, সেকেন্ডটা। আর প্রথমটা হচ্ছে তারা ফুটবল খেলতো বাট এখন খেলে না। প্রথমটা হচ্ছে খেলতো বাট এখন খেলে না, আর এখন নিচেরটা হচ্ছে এখনো খেলে। তারা ফুটবল খেলায় অভ্যস্ত, ঠিক আছে? এটি হচ্ছে দুটা পার্থক্য। এখন ধরেন এই সেন্টেন্সটাই যদি আমি আবার এভাবে বলি, দে ইউজ টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলায় অভ্যস্ত। যদি আমি এটা নেগেটিভ করি, তারা ফুটবল খেলায় অভ্যস্ত না, তাহলে এটা নেগেটিভ কিভাবে করবেন বলেন তো? স্যার they used not to play football. কে কি বললেন? They used not to play football. হয় নাই। স্যার কে পারবে? এখানে স্যার প্রথমে আর দে ইউজ টু প্লে ফুটবল। হয় নাই। আচ্ছা, বাংলাতে একটু বলবেন? কি? They did not used to play football. শাবাশ, বাংলাটা কি বলবেন? শুভটা হয়েছে তো। They They not did used to. not used to play football. They did not used to, used to হবে, ঠিক আছে? used to এখানে ঠিক আছে, did not used to play football. They used to play football আর এটা হচ্ছে they did not used to। এই did not চলে আসলে used to তো past tense, যে past participle ফর্মটা আর থাকবে না, মানে এটা past tense ফর্ম না, used to এখানে past tense, কিন্তু এটা past tense they used to। আর এটা কিন্তু যখন নেগেটিভ করবো তখন did not চলে আসলে তখন এই used to টা past tense আর থাকবে না, এটা খেয়াল করেন। এটা হবে they did not used to, তখন কিন্তু লাস্টে যে ডিটা আছে না, এই ডিটা কিন্তু আবার এখানে হবে না, এটা খেয়াল করেন কিন্তু, কারণ ডিড দ্বারা এটা পাস্ট টেন্স করছেন নেগেটিভটা। এই জন্য দে ইউজ টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতো। আর দে ডিড নট ইউজ টু প্লে ফুটবল মানে তারা ফুটবল খেলতো না। ঠিক আছে? পরেরটা যদি আমরা যাই, ক্যান উড, মোটামুটি আর বাকি আছে কোনটা? মে মাইট। ধরেন Out to আবার আছে out to। কি আউট টু বুঝি নাই। অট টু, তাই না? আচ্ছা, অট টু দিয়ে করতে পারে, হ্যাঁ অট টু বাকি আছে। আচ্ছা, অট টুটা এটার সাথে করতে পারে। আচ্ছা ধরেন, আচ্ছা অট টুটাও রাখে। ধরেন এটা যদি বলি they should speak the truth,
তাদের সত্য বলা উচিত। এখানে সুরটা মাথায় রাখেন। এই এখানে জায়গায় আমি সুরকে যদি দে অট টু লিখবো আমরা। দে অট টু প্লে ফুটবল, এই দুটোই কিন্তু মডেল, দুটার অর্থ কিন্তু সেম। দে শুড স্পিক দ্য ট্রুথ, দে অট টু স্পিক দ্য ট্রুথ, সেম অর্থ। ঠিক আছে, দুটার অর্থ কিন্তু সেম। দে শুড স্পিক দ্য ট্রুথ, দে অট টু স্পিক দ্য ট্রুথ। আর যদি এটা নেগেটিভও করেন, দে শুড নট স্পিক দ্য ট্রুথ, এখানে অট নট হবে। ঠিক আছে, অট নট টু স্পিক দ্য ট্রুথ। শুড মানে আর অট টু মানে কিন্তু সেম। শুড মানে উচিত, অট টু মানেও উচিত। এগুলোকে সেমি মডেল বলে। অট টুটাও সেমি মডেল। শুড মানেও যা, অট টু মানেও কিন্তু সেম। ঠিক আছে, বাট আমরা স্পোকেন ইংলিশে শুডটা ব্যবহার করি বেশি, আর রাইটিং এ অট টুটা টেকনিক্যাল কারণে ব্যবহার করি, কারণ রাইটিং এ তো আমাদের একটু পৃষ্ঠা ভরার একটা বিষয় থাকে। শুড দিলে তো একটা ওয়ার্ড, আর অট টু মানে দুইটা ওয়ার্ড, এই জন্য আমরা অট টুটা ব্যবহার করি। মোটামুটি এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, পরেরটা দেখেন, মে মাইট। ধরেন আমির খান মে কাম আওয়ার হোম। ঠিক আছে, আবার যদি বলি আমির খান মেয়েটা হচ্ছে মাইটের পাস্ট টেন্স। মেয়ের পাস্ট টেন্স হচ্ছে, মেয়ের পাস্ট টেন্স কিন্তু মাইট, কিন্তু অর্থগত ভাবে তারা কিন্তু স্যার আপনাকে তো শুনতে পাচ্ছিলাম না স্যার। আর কেউ কি শুনতে পাচ্ছেন? না শুনি না তো। সবাই শুনে না, সবাই শুনেন। ওয়াইফাইতে সমস্যা আছে। স্যার সাউন্ড শুনতে পারতেছি না। স্যার তো চলে গিয়েছে, আর বিদ্যুৎ চলে গেছে। দেখেন নতুন কোন লিঙ্ক দিচ্ছি।